আমরা ক্লাসটা শুরু করি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা চতুর্থ অধ্যায় শুরু করব, রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টারটা শুরু করব এবং আজকে এই চ্যাপ্টারের আমরা যেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো রাসায়নিক বিক্রিয়া ও সবুজ রসায়ন, একমুখী ও উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য ও রূপান্তর। এই অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা রাসায়নিক বিক্রিয়াতে। রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ বিভিন্ন বা ভিন্ন পদার্থে রূপান্তরিত হয় আর কি। আমরা সবাই এটাই জানি যে বিক্রিয়কগুলো কিসে পরিণত হবে, উৎপাদে পরিণত হবে, মানে নতুন একটা পদার্থ তৈরি করবে। আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলোকে বিকারক বা বিক্রিয়ক পদার্থ বলা হয়। আর রাসায়নিক বিক্রিয়ায় বিকারক পদার্থগুলোর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে কিন্তু আসলে নতুন একটা পদার্থ তৈরি হয়। তো অতীতের চেয়ে বর্তমানে আমাদের জীবনে আয়ুষ্কাল দীর্ঘতর হয়েছে, আরো বেশি নিরাপদ ও আরামদায়ক হয়েছে। কারণ দেখা যেত আগে যে ক্ষুদ্র ক্ষুদ্র কারণে মানুষ মারা যেত, এখন সেগুলোর চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার কারণে মানুষের আয়ুষ্কাল কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না? বিশেষ করে বাংলাদেশে যদি হিসাব করে দেখি, বাংলাদেশের গড়াও কিন্তু বেড়ে গেছে। তো আমাদের প্রয়োজনে ব্যবহৃত ওষুধ, রাসায়নিক সার, কীটনাশক, টেক্সটাইল সামগ্রী, রঞ্জক পদার্থ, বিল্ডিং সামগ্রী ও বিভিন্ন পলিমার বস্তু আসে বিভিন্ন রাসায়নিক শিল্প কলকারখানা থেকে। এইগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। আর এর ফলে কোনো না কোনোভাবে কিন্তু আমাদের পরিবেশটা দূষিত হচ্ছে। তোমার এখানে আহ, এই রাসায়নিক আমরা আমাদের জীবনকে আরো বেশি নিরাপদ এবং আরামপ্রদ করার জন্য যে পদার্থগুলো উৎপন্ন করতে যাচ্ছি, সেগুলো উৎপন্ন তো হচ্ছে, আমাদের জীবন আরামদায়ক হচ্ছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু পরিবেশের দূষণ ঘটতেছে। তো রসায়ন শিল্পের জীবনের ঘনিষ্ঠ এই শুভ অবদানের পাশাপাশি রয়েছে শিল্প কলকারখানার পরিত্যক্ত বিষাক্ত বর্জ্য পদার্থ, যা পরিবেশে মারাত্মক ক্ষতি সাধন করে, জীবজগতের অস্তিত্বকে সংকটে ফেলেছে। এবং যেমন শিল্প কলকারখানার জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ও কয়লা পোড়ানো হয়, কয়লাতে সালফার থাকে। এসব জ্বালানি রাসায়নিক বিক্রিয়ার গুলো নিচে দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা যখন এরকম পলিমার গুলো তৈরি করি, সেখান থেকে যে বর্জ্যগুলো নির্গত হয়, সেগুলো কিন্তু দেখা যায় সরাসরি আমরা নদীতে ফেলে দিচ্ছি বা পুকুরের পানিতে ফেলে দিচ্ছি, এতে কিন্তু পরিবেশের দূষণ হচ্ছে। তারপরে আবার তোমার বিভিন্ন শিল্প কলকারখানা, বিশেষ করে হচ্ছে তোমার টেক্সটাইল শিল্পগুলোতে তোমার যে রঞ্জক পদার্থ ব্যবহার করা হচ্ছে, সেগুলোও কিন্তু পরিবেশের দূষণ করছে। সেগুলো পরিবেশের দূষণ করছে এবং নানাভাবে আহ, আমাদের যে তোমার জলজ পরিবেশ এবং যে বাইরের পরিবেশ, সেটাকে দূষণ করছে। এছাড়া তোমার বিদ্যুৎ উৎপাদনের কাজে এখন যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা হবে, সেই কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু কয়লাতে তোমার সালফার থাকে। কয়লার একটা উপাদান হলো সালফার। সেই কয়লাকে তুমি যখন পোড়াবা, তখন এর সাথে কিন্তু সালফার ডাইঅক্সাইডও নির্গত হবে। তো এই সালফার ডাইঅক্সাইড কিন্তু পরবর্তীতে তোমার বৃষ্টির পানির সাথে মিশে সালফিউরিক অ্যাসিড রূপে মাটিতে এসে পড়বে, এবং এটা কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য সবচেয়ে বেশি দায়ী। ঠিক আছে? তারপরে আমরা যে মিথেন গ্যাস ব্যবহার করি, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাসও বটে। তো নানাভাবে কিন্তু আসলে আমরা আমাদের পরিবেশটাকে দূষিত করতেছি। এখানে কিছু বিক্রিয়া দেওয়া আছে। যখন আমরা মিথেনকে পুড়াচ্ছি, প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করতেছি, তখন সেখান থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। আবার কয়লাকে পোড়ানোর সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং সাথে সেখানে যে সালফার আছে সেটাকে দহন করার ফলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, যা কিন্তু পরিবেশের দূষণ ঘটাচ্ছে। এরপর আসবো আমরা গ্রিন রসায়ন।
বা সবুজ রসায়নে পৃথিবীব্যাপী রসায়নবিদরা শিল্পক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকারক বর্জ্য পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নতর পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট রয়েছেন। তো পরিবেশ বান্ধব এরূপ রাসায়নিক পদ্ধতিকে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলা হয়। তাহলে মূল বিষয়টা হলো গ্রিন কেমিস্ট্রি, যদি আমরা সংজ্ঞাটা একটু ছোট করে নিয়ে আসতে চাই, সেটা হলো তোমার যে পদ্ধতিতে ক্ষতিকারক বর্জ্য পদার্থ উৎপাদন হ্রাস এবং সেই বর্জ্য নিষ্কাশনে তোমার উন্নত এবং পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করা হয়, সেটাকেই সবুজ রসায়ন বলা হয়। সে বর্জ্য তোমার নিষ্কাশনে বা সেটা তোমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে পরিবেশ বান্ধব এবং উন্নতর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, সেটাকে বলা হয় সবুজ রসায়ন। তো গ্রিন কেমিস্ট্রির 12টা নীতির উপর প্রতিষ্ঠিত। গ্রিন কেমিস্ট্রির উদ্দেশ্য বাস্তবায়নে 12টি নীতি আন্তর্জাতিকভাবে রসায়নবিদদের দ্বারা নির্ধারণ করা হয়েছে। প্রথমটা হলো বর্জ্য পদার্থ রোধকরণ। বর্জ্য পদার্থ রোধকরণ বলতে বোঝাচ্ছে আমরা শিল্প বিক্রিয়ায় বর্জ্য উৎপাদন রোধ হয় এরকম পদ্ধতি ব্যবহার করব। কারণ একটা রাসায়নিক বিক্রিয়া তো বিভিন্ন প্রক্রিয়া করা যেতে পারে, তাই না? আমি একটা উৎপাদ তৈরি করা যাচ্ছে, তার জন্য 2-3 ধরনের বিক্রিয়া থাকতে পারে। তার মধ্যে যেই পদ্ধতিতে তোমার সবচেয়ে কম বর্জ্য পদার্থ উৎপন্ন হবে সেই পদ্ধতিটাকে কিন্তু আমার ব্যবহার করতে হবে। 2 নাম্বার পদ্ধতি হলো সর্বোত্তম অ্যাটম ইকোনমি। এটা হচ্ছে 2 নাম্বার নীতিমালা। তো বিক্রিয়কে তোমার সব এবং সর্বাধিক পরমাণুকে কাঙ্ক্ষিত উৎপাদে সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন। তো নর্মালি সর্বোত্তম অ্যাটম ইকোনমি বলতে বোঝায় যে পদ্ধতিতে সবচেয়ে বেশি সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। কারণ যখন সবচেয়ে বেশি সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, তখন কিন্তু রাসায়নিক পদার্থের অপচয়টা কম হবে আর বর্জ্য পদার্থের পরিমাণও কিন্তু কম হবে, ফলে পরিবেশের দূষণটা কম হবে। তো সর্বোত্তম অ্যাটম ইকোনমিকে তোমার পার্সেন্টেজ AE দ্বারা প্রকাশ করা হয় এবং এর দ্বারা আমরা বুঝতে পারি ওই রাসায়নিক বিক্রিয়ার সফলতা কতটুকু। কারণ রাসায়নিক বিক্রিয়ায় সর্বোত্তম অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে, সেই প্রক্রিয়ার সফলতা তত বেশি হবে। তো সর্বোত্তম অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এটাকে লেখা হয় কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল সংখ্যা ইন্টু সংকেত ভর ইন্টু 100 ডিভাইডেড হচ্ছে সব বিক্রিয়কের বা উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। তো এটা বলতে আসলে বোঝাচ্ছে বিক্রিয়া আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ, সেই উৎপাদের মোল সংখ্যা ইন্টু সংকেত ভর বলতে আণবিক ভর ইন্টু হচ্ছে 100। আর নিচে আমরা লিখব সবগুলো বিক্রিয়ক অথবা সবগুলো উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। তো এখানে আমি একটা বিক্রিয়া লিখতেছি। এখানে অ্যালুমিনিয়াম C4H10, এটা হচ্ছে বিউটেন। H10 এটা হচ্ছে বিউটেন। আচ্ছা, এটাকে আমি অক্সিজেন দ্বারা জারিত করব। জারিত করে এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত উৎপাদ ম্যালিক এনহাইড্রাইড তৈরি করব। আমি সংকেতটা লিখতেছি।
এই যৌগটার নাম হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড। এটা অনেক পলিমার তৈরির ক্ষেত্রে মনোমার হিসেবে ব্যবহার করা হয়। আর সাথে এখানে পানি উৎপন্ন হলো। পানির মোল সংখ্যা কত সেটা আমরা একটু হিসাব করে তারপরে বলতেছি। এখানে দেখো বিউটেনের কার্বন আছে 4টা আর 2 মোল ব্যবহার করা হচ্ছে, তাই 8টা। আর এই যৌগের মধ্যে আছে 4টা 2টা 8টা। এখানে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তোমার 10টা ইন্টু 2 মানে 20টা। তাহলে আর এই ম্যালিক অ্যানহাইড্রাইডে হাইড্রোজেন আছে 2টা, 2 ইন্টু 2 4, কারণ 2 মোল তো 4টা, তাহলে 20টার মধ্যে 4টা ওখানে চলে যাচ্ছে, তাহলে এখানে হবে 8 মোল। 8 মোল পানি উৎপন্ন হবে। আর অক্সিজেন সংখ্যাও ঠিক আছে কিনা সেটা আমরা একটু হিসাব করে নিই। এখানে 8টা অক্সিজেন, আর এখানে হচ্ছে 1 2 3, 3 দুগুণা 6, 6 আর 8 হচ্ছে 14টা। এখানেও আমরা 7 মোল অক্সিজেন দিচ্ছি, তার মানে এখানেও 14টা অক্সিজেন পরমাণু আছে, দুই পাশে সমতা কিন্তু হয়ে গেল। তো এখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে এই যৌগটা, যার নাম হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড। এখন আমি এই বিক্রিয়ার যদি সর্বোত্তম অ্যাটম ইকোনমি বের করতে চাই, সেটা হবে উপরে কাঙ্ক্ষিত উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। এখানে ম্যালিক অ্যানহাইড্রাইডের মোল সংখ্যা হচ্ছে 2 এবং তার সংকেত ভর হচ্ছে 98 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে আমরা সকল বিক্রিয়কের অথবা সকল উৎপাদের সংকেত ভর সহ মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টিও লিখতে পারি। ঠিক আছে, তো এখানে আমি উৎপাদ দিয়ে করব, তোমরা চাইলে বিক্রিয়ক দিয়েও করতে পারো, একই মান আসবে। এখানে আমাদের উৎপাদ হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড এবং পানি। তো এখানে ম্যালিক অ্যানহাইড্রাইডের মোল সংখ্যা ইন্টু সংকেত ভর 98 প্লাস হচ্ছে 8 মোল পানি আছে, তাহলে 8 ইন্টু 18, এটা দিয়ে ভাগ করতে হবে সকল উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি দিয়ে, অথবা সকল উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি দিয়ে ভাগ করতে হবে। স্যার এখানে কি ম্যালিক অ্যানহাইড্রাইড এবং বিউটেনের মানে সংকেত ভর কি একই হবে স্যার? বিউটেনের সংকেত ভর কত হয়? বিউটেন হচ্ছে 4 12 48 আর 10 না, এক না তো 58। হ্যাঁ 58 হয় বিউটেনের। আর ম্যালিক অ্যানহাইড্রাইড হচ্ছে 98। সংকেত ভরের সমষ্টিতে এক না। সংকেত, এই সংকেত অনুযায়ী দেখো, সংকেত অনুযায়ী তার ভর কত হয়। এখানে 4টা কার্বন আছে আর 10টা হচ্ছে হাইড্রোজেন আছে। আর তোমার যে 58। 58, আর ম্যালিক অ্যানহাইড্রাইডের 4টা কার্বন 3টা হাইড্রোজেন। 4টা কার্বন মানে হচ্ছে 4 12 48 48। 3টা অক্সিজেন আছে 3 ইন্টু 16 48, কত হলো 96। আর 2টা হচ্ছে হাইড্রোজেন, 98 হয়, তাই না? তাহলে স্যার উপরের ওই 98 ওইটা স্যার বুঝতে পারি নাই। উপরেরটা হচ্ছে, আমি আবার বলতেছি, আমি এটা কি দিয়ে করতেছি, সেটা হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। আমি সর্বোত্তম অ্যাটম ইকোনমির ক্ষেত্রে কি বলছিলাম, যে উপরে হবে মোল সংখ্যা সহ সংকেত ভর ইন্টু 100। আমাদের এখানে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড, তাহলে এটার মোল সংখ্যা কত 2, তাহলে 2 ইন্টু সংকেত ভর 98 ইন্টু 100 ডিভাইড বাই তুমি সকল উৎপাদের সংকেত ভরের সমষ্টি দিয়ে ভাগ করতে পারো, অথবা সকল বিক্রিয়কের সংকেত ভরের সমষ্টি দিয়ে ভাগ করতে পারো, যে কোনো একটা দিয়ে ভাগ করলেই হবে। এই যে এখানে সূত্রটা যে লেখা আছে খেয়াল করে দেখো, সব বিক্রিয়কের বা উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি, এটা দিয়ে ভাগ করতে হবে। তা আমি সব উৎপাদ দিয়ে ভাগ করতেছি। এখানে উৎপাদ কি কি? ম্যালিক অ্যানহাইড্রাইড উৎপাদ, পানিও কিন্তু উৎপাদ। কথা কি বুঝতে পারছো? প্রশ্নটা কি আসাদুজ্জামান জিজ্ঞেস করছিলা? পয়েন্টটা কি বুঝতে পারছো আমি যা বলতে চাচ্ছি? তো এখানে যেহেতু আমি সকল উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টিতে ভাগ করতেছি, তো উৎপাদের মধ্যে তো ম্যালিক অ্যানহাইড্রাইডও আছে। এই জন্য আমি আবার ম্যালিক অ্যানহাইড্রাইডের তোমার ওই সংকেত ভর লিখলাম, প্লাস হচ্ছে পানির সংকেত ভর লিখলাম। স্যার হ্যাঁ বলো।
তোমার কথা বুঝতে পারিনি, আবার বল। স্যার নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল স্যার। সংকেত ভর স্যার উপরে 98, ওইটা যদি স্যার আরেকটু বোঝাতেন স্যার। স্যার বুঝতে পারি না এটা। এটা বললাম যে এখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের সংকেত ভর হবে, আর নিচে সকল বিক্রিয়কের অথবা সকল উৎপাদের সংকেত ভর হবে। তো এখানে কাঙ্ক্ষিত উৎপাদ তো তোমার ম্যালিক এনহাইড্রাইড। তো এটার যে সংকেত লেখা আছে এখানে, এই সংকেত অনুযায়ী তার ভর কত হয়? 98 হয়। 4টা কার্বন আছে, 3টা অক্সিজেন এবং 2টা হাইড্রোজেন আছে। সেই অনুযায়ী সংকেত ভর হবে হচ্ছে তোমার 98। তাহলে উপরে হবে মোল সংখ্যা ইন্টু সংকেত ভর ইন্টু 100, আর নিচে হবে সকল বিক্রিয়কের সংকেত ভর, মানে তুমি বিউটেন এবং অক্সিজেনের সংকেত ভর দিয়েও ভাগ করতে পারো মোল সংখ্যা সহ, অথবা উৎপাদেরটা দিয়েও ভাগ করতে পারো। তো আমি এখানে তোমার সকল উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টিতে ভাগ করছি। এখানে উৎপাদ হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড এবং পানি। তাহলে 2 ইন্টু ম্যালিক অ্যানহাইড্রাইডের সংকেত ভর প্লাস 8 ইন্টু পানির তোমার মোল সংখ্যা ইন্টু সংকেত ভর, এটা দিয়ে আমি ভাগ করছি। এখন তোমরা কেউ হিসাব করে বলতে পারো যে অ্যাকচুয়ালি এটা অ্যান্সারটা কত হয়? এটা আসবে 57.65। এটি হচ্ছে সর্বোত্তম অ্যাটমিক ইউনিট। তার মানে আমাদের আহ, আহ, যেই পরমাণুগুলো বিক্রিয়া অংশগ্রহণ করতেছে তার 57.65 পরিমাণ কিসে পরিণত হচ্ছে? উৎপাদে পরিণত হচ্ছে। তো এইভাবে আমরা পার্সেন্টেজটা বের করতে ফেলতে পারি আমাদের বিক্রিয়কের অণুগুলোর মধ্যে কত পার্সেন্ট উৎপাদে পরিণত হচ্ছে, এবং এই পার্সেন্টেজের মান যত বেশি হবে সেই পদ্ধতিটা কিন্তু তত গ্রিন পদ্ধতি হবে, সেই পদ্ধতি তত ভালো হবে। কারণ যত বেশি বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে তোমার বর্জ্য পদার্থ তত কম হবে, আর পরিবেশের দূষণটাও কম হবে, অর্থের অপচয় কম হবে। আচ্ছা, আমরা তারপরের পয়েন্টটাতে আসি। সেটা হলো ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। এটা হলো নন টক্সিক বিকারক ও নন টক্সিক বর্জ্য সংশ্লিষ্ট সংশ্লেষ পদ্ধতি ব্যবহার। এর দ্বারা শিল্পক্ষেত্রের কর্মজীবী মানুষদের তোমার নিরাপত্তার বিধান এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে। মূল বিষয়টা হলো আমরা কোনো একটা উৎপাদ তৈরির ক্ষেত্রে সেই পদ্ধতিটাই ব্যবহার করব বা সেই সকল বিকারক ব্যবহার করব যাতে পরিবেশের দূষণটা কম হয় এবং সেটা মানুষের জন্য কম ঝুঁকিপূর্ণ হয়। যেমন আমি এখানে একটা উৎপাদ তৈরি করতে চাচ্ছি যেটার নাম হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। এই যৌগটার নাম হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। ঠিক আছে, তো এই যৌগটা দুইটা পদ্ধতিতে তৈরি করা যায়, একটা হচ্ছে প্রচলিত পদ্ধতি আর একটা হচ্ছে গ্রিন পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে আমরা এই যে প্রোপিন আছে, প্রোপিনের সাথে ক্লোরিনে বিক্রিয়া করতেছি, সেই ক্লোরিনটা প্রোপিন থেকে এখান থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তোমার এখান থেকে তৈরি করতেছে অ্যালাইল ক্লোরাইড। এই যৌগটার নাম হচ্ছে অ্যালাইল ক্লোরাইড, আর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করতেছে। এখন এই অ্যালাইল ক্লোরাইডের সাথে যখন আমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করব, তখন এই হাইড্রোক্সাইড অংশটা এই ক্লোরিনকে প্রতিস্থাপন করে অ্যালাইল অ্যালকোহল তৈরি করবে, সাথে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আর দ্বিতীয় পদ্ধতিটা হলো যেটাকে আমরা গ্রিন পদ্ধতি বলতেছি, সেখানে প্রথমে আমরা এই প্রোপিনের সাথে তোমার ইথানোইক অ্যাসিডে বিক্রিয়া করব, বা বলতে পারো ভিনেগারে বিক্রিয়া করব অক্সিজেনের উপস্থিতিতে। তখন সেখান থেকে একটা এস্টার তৈরি হবে, এটা হলো সেই এস্টার। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের এই হাইড্রোজেন অংশটা চলে গিয়ে সেটা যুক্ত হয়ে যাচ্ছে এই প্রোপিনের এই CH3 কার্বনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। CH3 কার্বনে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, তখন এই কার্বনের একটা হাত খালি হয়ে যাচ্ছে, আর এখানে অক্সিজেনের হাতটা খালি হয়ে যাচ্ছে যখন হাইড্রোজেন চলে যাচ্ছে। তখন তারা পরস্পর যুক্ত হয়ে এই এস্টারটা তৈরি করলো। আচ্ছা, এটার নাম হচ্ছে অ্যালাইল ইথানয়েড। এই অ্যালাইল ইথানয়েডটা পরবর্তী যখন আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করতেছি, সেখান থেকে কিন্তু তৈরি হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। এখানে এই অংশটা
ভেঙে যে এখানে পানির অণুর হাইড্রোক্সাইড অংশ যুক্ত হচ্ছে, আর পানি হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয়ে অ্যালকোহলে পরিণত হচ্ছে। আচ্ছা, তো এই দুইটা পদ্ধতির মধ্যে একটু খেয়াল করলে আমরা দেখবো যে প্রথম পদ্ধতিতে আমি ক্লোরিন ব্যবহার করতেছিলাম। ক্লোরিন কিন্তু বিক্রিয়ক হিসেবে ভালো না, কারণ এটা সহজে তোমার সূর্যের অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ভেঙে সেখান থেকে ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে বা ক্লোরিন মুক্ত মূলক তৈরি করতে পারে, যা পরিবেশের দূষণ করে, মানে ওজোন লেয়ারকে ধ্বংস করে। আর ওজোন লেয়ার ধ্বংস করলে কিন্তু সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো পৃথিবীতে প্রবেশ করবে। আর এখানে যে আমরা ভিনেগার ব্যবহার করতেছি বা অক্সিজেন ব্যবহার করতেছি বা পানি ব্যবহার করতেছি, এগুলো কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো পদার্থ না। ভিনেগার কিন্তু আমরা বিভিন্ন রান্নার কাজেও ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রিন পদ্ধতি। তারপর হচ্ছে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। সেটা হলো ওই আগের কথাটা যে ধরে আমরা বলতে পারি যে আমরা যখন কোনো একটা রাসায়নিক প্রক্রিয়া ক্ষেত্রে যে বিক্রিয়কগুলো ব্যবহার করব, অবশ্যই দেখতে হবে সেই বিক্রিয়কগুলো যেন পরিবেশের জন্য এবং মানুষের জন্য ক্ষতিকর না হয়, সেই ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহারের দিকে মনোযোগ দিতে হবে। তারপর নিরাপদ দ্রাবক ব্যবহার। আমরা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাবকও ব্যবহার করি। সেটা হতে পারে পানীয় দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় ক্লোরোফর্ম, তারপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে আমাকে সেই দ্রাবকটাই ব্যবহার করতে হবে যেটাতে পরিবেশ দূষণটা কম হয়, ঠিক আছে? তারপর বিক্রিয়ার শক্তির দক্ষতা পরিকল্পনা। একটা বিক্রিয়া করার জন্য ন্যূনতম যে শক্তি ব্যয় হয় সেটাই কিন্তু আমাদের আহ, ব্যয় করতে হয়, কারণ ওই শক্তি না দিলে বিক্রিয়াটা হবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি আহ, সেই শক্তির অপচয়টা রোধ করতে পারি বা অন্য কিছু ব্যবহার করে শক্তিটাকে কমিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু তোমার শক্তির অপচয় কম হবে, বিদ্যুতের অপচয় কম হবে, এতে পরিবেশ দূষণটাও কম হবে। আর এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি যে একটা বিক্রিয়া তো আর একটা ধাপই হয় না বা একটা প্রক্রিয়া হয় না। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু কয়েক ধাপে হতে পারে। যেমন ধরো আমরা এখানে দেখলাম আমরা অ্যালাইল অ্যালকোহল তৈরি করতেছি, সেটার জন্য দুইটা পদ্ধতি আছে। দুইটা পদ্ধতিতে অ্যালাইল অ্যালকোহল তৈরি করা যায়, তবে যেই পদ্ধতিতে শক্তির অপচয়টা মানে ব্যয় কম হয় সেই পদ্ধতি আমাদেরকে ব্যবহার করতে হবে। যে পদ্ধতিতে শক্তির ব্যয় কম হয়। নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে সম্ভাব্য নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। মানে হচ্ছে বর্তমানে পেট্রোলিয়াম জাত মনোমার ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন পলিমার তৈরিতে, বিভিন্ন পলিমার তৈরিতে। মনোমার যেগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে পেট্রোলিয়াম জাত, আর পেট্রোলিয়াম জাত যে মনোমারগুলো আছে সেগুলো কিন্তু নবায়নযোগ্য কাঁচামাল না। তাহলে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আসলে সহজে পরিবেশের সাথে মিশে যায় না। তো আমাদেরকে সেক্ষেত্রে উদ্ভিজ্জ কাঁচামাল ব্যবহার করতে হবে, উদ্ভিদ থেকে যে পলিমারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহারের দিকে নজর দিতে হবে। তারপর ন্যূনতম উপজাত তৈরি, আমাকে সেই পদ্ধতি ব্যবহার করতে হবে যে পদ্ধতিতে সবচেয়ে কম উপজাত তৈরি হয়। মানে উপজাত বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার ওই যে যেমন সাবানায়ন প্রক্রিয়ায় আমরা সাবান তৈরি করতেছি, সাথে গ্লিসাইন উৎপন্ন হচ্ছে। গ্লিসাইনটা কিন্তু একটা উৎপাদ, তবে সেটা প্রধান উৎপাদ না, তাই এটাকে বলা হবে তোমার উপজাত। তো আমাদের উপজাত যত কম তৈরি হবে, কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু তত বেশি উৎপন্ন হবে। উপজাত যত কম হবে, কাঙ্ক্ষিত উৎপাদ তত বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আসলে নজর দিতে হবে যেন উপজাত কম উৎপন্ন হয়, তাহলে উৎপাদের পরিমাণ বেশি হবে, তাহলে রাসায়নিক পদার্থের অপচয়টা কম হবে। তারপর হচ্ছে প্রভাবক প্রয়োগ। এই ব্যাপারটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া করার জন্য কিন্তু একটা ন্যূনতম শক্তির প্রয়োজন, ওই শক্তি না দিলে বিক্রিয়াটা হবে না। এখন যদি আমি প্রভাবক ব্যবহার করে সেই শক্তির মানটাকে কমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমি কম শক্তি ব্যয় করে বিক্রিয়াটা করতে পারবো। এতে আমাদের শক্তির অপচয়টা কি হবে? কম হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক রূপান্তর। শিল্পজাত হতে হবে ব্যাকটেরিয়া নাশ প্রবণ, মানে শিল্পজাত যে আমরা উৎপাদগুলো তৈরি করবো সেগুলো অবশ্যই বায়োডিগ্রেডেবল হতে হবে, সেদিকে নজর দিতে হবে আর কি। মানে আমাদের তো এর আগে দেখা যাচ্ছে পলিথিন তৈরি হচ্ছে বা বিভিন্ন পলিমার তৈরি হচ্ছে যেগুলো হাজার হাজার বছর ধরে পরিবেশে অবিকৃত অবস্থায় রয়ে যায়, এতে কিন্তু পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, তাই না? যে প্লাস্টিকের যে পণ্যগুলো, পলিথিন, সেগুলো। তো আমাদেরকে বায়োডিগ্রেডেবল পলিমার তৈরির ক্ষেত্রে বা বায়োডিগ্রেডেবল
উৎপাদ তৈরির দিকে নজর দিতে হবে যাতে পরিবেশের দূষণটা কম হয়। যেমন বাংলাদেশে কিন্তু তোমার পাট থেকে পলিমার বা পলিথিন তৈরির প্রযুক্তি কিন্তু আছে, তৈরি করা হচ্ছে, তবে সেটা ওইভাবে তৈরি করা হচ্ছে না। এটা এখনো সেভাবে আসলে আলোর মুখ দেখে নাই, কিন্তু প্রকৃতিটা কিন্তু আসলে পরিবেশ বান্ধব। আমরা যখন পাট থেকে সেই পলিথিনটা তৈরি করব সেটা কিন্তু বায়োডিগ্রেডেবল হবে। এটা কিন্তু মাটির উর্বরতা নষ্ট করবে না, মাটিতে দীর্ঘদিন যাবৎ অবিকৃত অবস্থাও রয়ে যাবে না, সেটা মাটির সাথে মিশে যাবে। তাহলে পরিবেশের দূষণটা কিন্তু সেক্ষেত্রে কম হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। টক্সিক উৎপাদের ক্ষেত্রে যথাসময় প্রক্রিয়া নিয়ন্ত্রণ, বিষাক্ত পদার্থ যেন বায়ুমণ্ডলে ছড়িয়ে না পড়ে তার যথাযথ নিয়ন্ত্রণ বা মনিটরিং করতে হবে। তো যথাসময় দূষণ নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছে যে দূষক পদার্থ যখন উৎপন্ন হবে সেটা যেন পরিবেশে নির্গত হতে না পারে, তা আগে থেকে খেয়াল রাখতে হবে এবং এই প্রক্রিয়াটা প্রভাবে শুরু থেকে মনিটরিং করতে হবে যাতে কোনোভাবেই দূষক পদার্থগুলো পরিবেশে নির্গত না হয়। আর দুর্ঘটনা প্রতিরোধ বলতে বোঝাচ্ছে রাসায়নিক পদার্থ ও পদ্ধতিগত অগ্নিঘট সংগঠন, তারপর হচ্ছে বিস্ফোরণ ও অন্যান্য দুর্ঘটনা রোধে যথাসময় শিল্পক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে কোনোভাবেই তোমার দুর্ঘটনা করতে না পারে, এবং তার আগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই হলো গ্রিন রসায়ন প্রক্রিয়া। আর এখানে আরেকটা কথা একটু বলে রাখি, যেহেতু আমরা এখানে পড়ছিলাম যে নিরাপদ দ্রাবক ব্যবহার, আমরা কিন্তু বিভিন্ন শিল্পক্ষেত্রের যে প্রক্রিয়া সেগুলোতে কিন্তু উদ্বায়ী দ্রাবক ব্যবহার করে থাকি। যেমন ধরো হেয়ার স্প্রে, তারপরে কুকিং অয়েল, তারপরে হচ্ছে পেইন্টে যে দ্রাবক ব্যবহার করা হয়, হ্যাঁ, তো অ্যারোসল, হ্যাঁ, তো বিভিন্ন উদ্বায়ী দ্রাবক ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন উৎপাদ তৈরি করা হচ্ছে যেগুলো কিন্তু পরিবেশে দূষণ করে। তাহলে এই যে পেইন্টারের দ্রাবক, হেয়ার স্প্রে, কুকিং অয়েল, তারপরে বিভিন্ন যে দ্রাবকগুলো, এই দ্রাবকগুলো যখন পরিবেশে নির্গত হয় সেগুলো কিন্তু বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে, এবং যেটা তৈরি করে সেটাকে আমরা বলি স্মোক। সেটা বাতাসের সাথে মিশে স্মোক তৈরি করে। একে তো বাতাসে ধুলাবালি কণা থাকে, তার উপর আবার এই দ্রাবকের যে বাষ্প সেটা মিশে স্মোক তৈরি করে। স্মোক মানে হচ্ছে স্মোক স্মোক প্লাস ফগ, ধোঁয়া প্লাস কুয়াশা, সেটাকে বলা হয় স্মোক। এই স্মোকের মধ্যে বিভিন্ন দূষক পদার্থ, ধুলাবালি কণা, বিভিন্ন ধরনের অক্সাইড, তারপরে দ্রাবক, এগুলো একসাথে মিশ্রিত অবস্থা থাকে। আর এই স্মোকের তোমার সালফার ডাইঅক্সাইডও থাকে, যেটা পরিবেশের দূষণের জন্য অনেক বেশিভাবে দায়ী, এবং এই সালফার ডাইঅক্সাইড থাকার কারণে এর পিএইচ প্রায় 2 এর কাছাকাছি হয়। পিএইচটা প্রায় 2 এর কাছাকাছি হয়। আর আরেকটা হচ্ছে, আর এই স্মোক কিন্তু যদি আমরা স্মোকের সংস্পর্শে থাকি, প্রায় এটা আমাদের সাথে শরীরে প্রবেশ করলে বিভিন্ন ধরনের কিন্তু শ্বাসকষ্টজনিত রোগ হয়, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, অ্যাজমা, এই ধরনের রোগগুলো কিন্তু হয়ে থাকে। এই জন্য আমাদের নিরাপদ দ্রাবক ব্যবহার করা উচিত। এবার আসি বিক্রিয়ার দিক। বিক্রিয়ার দিক অনুযায়ী বিক্রিয়া দুই প্রকার, একটাকে বলা হয় একমুখী বিক্রিয়া, একটাকে বলা হয় বহুমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া শুধু সম্মুখ দিকে অগ্রসর হয়, মানে বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদ তৈরি হয়, সেটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। মানে যে বিক্রিয়ায় সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। যেমন আমরা যখন খোলা পাত্রে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিয়ে বিয়োজিত করতেছি, তখন সেখান থেকে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তো এখানে এই অক্সিজেনটা কিন্তু উড়ে চলে যাচ্ছে, তো তখন এই বিক্রিয়াটা হয়ে যাচ্ছে একমুখী বিক্রিয়া। তখন সম্পূর্ণ বিক্রিয়া উৎপাদে পরিণত হচ্ছে। আর এই একমুখী বিক্রিয়াকে এরকম একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক একইভাবে আমরা কার্বনকে যখন দহন করি অক্সিজেনের উপস্থিতিতে, তখন সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা কিন্তু একটা একমুখী বিক্রিয়া। এবার আমাদের বহুমুখী বিক্রিয়া। বহুমুখী বিক্রিয়া হলো যে বিক্রিয়া
বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, আবার উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, মানে যে বিক্রিয়া একই সাথে সম্মুখ দিকে ও পশ্চাৎ দিকে সংঘটিত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। যেমন আমি যদি প্রায় 450°C তাপমাত্রায় একটা বদ্ধ পাত্রে হাইড্রোজেন ও আয়োডিনকে নিয়ে বিক্রিয়া করি, তাহলে প্রথমে দেখা যাবে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে তোমার হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে। কিছুক্ষণ পর যখন হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়ে যাবে, এই 450°C তাপমাত্রাতেই হাইড্রোজেন আয়োডাইডটা আবার ভেঙে গিয়ে হাইড্রোজেন ও আয়োডিনে পরিণত হবে। অতএব বিক্রিয়াটা একই দিকে সম্মুখ দিকেও যাচ্ছে আর পশ্চাৎ দিকেও যাচ্ছে। প্রথমে শুধুমাত্র সম্মুখ দিকে অগ্রসর হবে, কারণ প্রথমে তার কোনো উৎপাদ থাকে না। হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে কিছু পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। কিছু পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়ে যাওয়ার পর সেগুলো আবার ভেঙে হাইড্রোজেন ও আয়োডিনে পরিণত হতে থাকবে। তারপরে বিক্রিয়া সম্মুখ দিকেও চলছে, আবার পশ্চাৎ দিকেও চলছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া, এবং এই উভমুখী বিক্রিয়াকে আমরা উভমুখী অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। তো উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো হলো, উভমুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়। উভয় দিক থেকে শুরু করা যায় বলতে বোঝাচ্ছে তুমি যদি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন ও আয়োডিন নিয়ে বিক্রিয়াটা শুরু করো, তাহলে এটা উভমুখী বিক্রিয়া হবে। অথবা তুমি যদি হাইড্রোজেন আয়োডাইড নিয়ে বিক্রিয়াটা শুরু করো, তাও কিন্তু বিক্রিয়াটা উভমুখী হবে। দুই দিক থেকেই শুরু করা যাবে। উভমুখী বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না, কারণ যেহেতু তোমার দুই দিক থেকে বিক্রিয়া চলতেছে, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, আবার উৎপাদ ভেঙেও বিক্রিয়কে পরিণত হচ্ছে, তাই কখনোই এখানে 100% বিক্রিয়ককে উৎপাদে পরিণত করা সম্ভব না। 3 নম্বর পয়েন্ট হলো উভমুখী বিক্রিয়াগুলোর সাম্যাবস্থায় আসার প্রবণতা। সকল উভমুখী বিক্রিয়া কিন্তু আসলে সাম্যাবস্থার দিকে অগ্রসর হতে চায়, কারণ প্রথমে তোমার বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে, দ্রুত গতিতে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, ধীরে ধীরে উৎপাদের পরিমাণ বাড়তে থাকে এবং উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি থাকে, এবং উৎপাদের ঘনমাত্রা যত বাড়তে থাকবে, উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হওয়ার প্রবণতা তত বাড়তে থাকবে। একটা পর্যায়ে সে দুইটা গতিবেগ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, যেটাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা। 4 নম্বর পয়েন্ট হলো উভমুখী বিক্রিয়াকে সমীকরণ আকারে লেখার সময় সমান চিহ্নের পরিবর্তে উভমুখী অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হলে বিক্রিয়াটিকে আমরা সাম্যাবস্থায় উপনীত হয়েছে বলে ধরে নেই। যখন সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে, তখন সেটাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা, আর এখানে একটা কথা সেটা হচ্ছে, তাত্ত্বিকভাবে সকল রাসায়নিক বিক্রিয়া কিন্তু আসলে উভমুখী বিক্রিয়া তাত্ত্বিকভাবে, কিন্তু প্রকৃতপক্ষে একমুখী কোনো বিক্রিয়া হয় না। একমুখী বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আসলে সম্মুখ বিক্রিয়ার গতি পশ্চাৎমুখী বিক্রিয়ার গতির তুলনায় এত গুণ বেশি হয় যে সেটাকে আসলে আমরা আপাত দৃষ্টিতে একমুখী বিক্রিয়া হিসেবেই ধরি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি সকল বিক্রিয়া হচ্ছে বহুমুখী বিক্রিয়া, তবে যেগুলোকে আমরা একমুখী বিক্রিয়া হিসেবে ধরি, সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় আসলে তোমার সম্মুখ বিক্রিয়ার হার এত বেশি থাকে পশ্চাৎমুখী বিক্রিয়া থেকে যে সেটাকে একমুখী হিসেবে বিবেচনা করা হয়। আর তখন একমুখী বিক্রিয়া বলে মনে করা হয় ওইসব বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া করা সম্ভব। আর যে সকল বিক্রিয়াকে আমরা একমুখী বিক্রিয়া হিসেবে বলতেছি, সেগুলোকে উভমুখী বিক্রিয়া হিসেবে উভমুখী বিক্রিয়াতে পরিণত করা সম্ভব। যার আমাদের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে সকল বিক্রিয়ার ক্ষেত্রেই এই মানে উপযুক্ত পরিবেশটা তৈরি করা যায়নি বলে এখনো আমরা তাই অনেক বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া হিসেবে গণ্য করে থাকি। যে লবণ আর পানির বিক্রিয়াও কি উভমুখী বিক্রিয়া বলা যায়, মানে এই তাত্ত্বিক হিসেবে? লবণ যখন পানিতে দ্রবীভূত হয়, হ্যাঁ স্যার, ওইটাও উভমুখী বিক্রিয়ায়, তবে ওখানে সম্মুখ বিক্রিয়ার হারটা অনেক অনেক গুণ বেশি থাকে, অনেক অনেক গুণ বেশি থাকে, এই জন্য হ্যাঁ, এটা আমরা একমুখী হিসেবে, হ্যাঁ, এই জন্য আমরা ওই
ওই বিক্রিয়াগুলোকে একমুখী হিসেবেই ধরি। যেগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাদেরগুলোকে আমরা একমুখী হিসেবেই ধরি, কারণ সম্মুখ বিক্রিয়ার হার অনেক বেশি থাকে। ও আর ওকে স্যার, আর থ্যাংক ইউ। সকল বিক্রিয়াকে মোটামুটি আমাদের মানে তথ্য অনুযায়ী সকল বিক্রিয়াকে আসলে আমরা বহুমুখী করা সম্ভব, কিন্তু আসলে বাস্তবে সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে সকল বিক্রিয়ার ক্ষেত্রে যে কন্ডিশনটা দরকার ওইটা অর্জন করা সম্ভব হচ্ছে না। এই জন্য কিছু কিছু বিক্রিয়াকে আমরা একমুখী বিক্রিয়া হিসেবেও ধরে নিই। ঠিক আছে, আচ্ছা। ওকে স্যার। হ্যাঁ, আর হচ্ছে একমুখী বিক্রিয়াকে কিভাবে আমরা উভমুখী বিক্রিয়ায় রূপান্তরিত করতে পারি, মানে উভমুখী বিক্রিয়াকে কিভাবে আমরা একমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে পারি, পারস্পরিক রূপান্তর। প্রথম হচ্ছে বদ্ধ পাত্রে যে বিক্রিয়াটা সংঘটিত হলে আমরা সেটাকে উভমুখী বিক্রিয়া বলতেছি, সে বিক্রিয়াকে কিন্তু খোলা পাত্রে করি তাহলে সেটা কিন্তু একমুখী হয়ে যাবে। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমি তাপীয় বিয়োজন করতেছি বদ্ধ পাত্রে, তখন সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু উড়ে চলে যেতে পারছে না, সে কিন্তু পাত্রের মধ্যেই থাকে। তো ওই একই তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, বিক্রিয়াটা উভমুখী হয়ে যায়। কিন্তু তুমি যদি খোলা পাত্রে বিক্রিয়াটা করো তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু উড়ে চলে যাবে, পাত্রের মধ্যে থাকবে না, তখন কিন্তু বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার বিক্রিয়াজাত অদক্ষেপ আলাদা করে। যেমন তোমার একটি উৎপাদ দ্রবণ হতে অদক্ষিপ্ত হলে বিক্রিয়াটি একমুখী হয়ে যায়। যেমন তোমার সিলভার নাইট্রেট, হ্যাঁ, বা সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে তোমার সিলভার ক্লোরাইডের অদক্ষেপ সৃষ্টি হয় এবং বিক্রিয়ার পরিবেশ হতে পৃথক হয়ে পড়ে, ফলে বিক্রিয়াটা কিন্তু একমুখী হয়ে যায়। যেমন আমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিলাম, তার মধ্যে আমি অল্প পরিমাণে সিলভার নাইট্রেট দিলাম। ওই সিলভার নাইট্রেটের সিলভারটা কিন্তু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সিলভার ক্লোরাইড আকারে অদক্ষিপ্ত হয়ে যাবে এবং এটা কিন্তু ওই বিক্রিয়ার পরিবেশ থেকে আলাদা হয়ে যাবে, সে আর বিক্রিয়া করবে না। ফলে এই বিক্রিয়াটা কিন্তু তখন একমুখী হয়ে যাবে। যদি এটা অদক্ষিপ্ত না হতো তাহলে এই সিলভার ক্লোরাইড কিন্তু আবার সোডিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়কগুলো তৈরি করে ফেলতো। কিন্তু যেহেতু সিলভার নাইট্রেট অদক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সিলভার ক্লোরাইড অদক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তাই এটা বিক্রিয়া অংশগ্রহণ করে না, বিক্রিয়াটা একমুখী হয়ে যায়। আর এটা হচ্ছে রাসায়নিকভাবে কোন একটা উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে আলাদা করে ফেলবে। এটা হচ্ছে তোমরা এই বিক্রিয়াটা দেখো, এটার নাম হচ্ছে ইথাইল এসিটেট। এই ইথাইল এসিটেটকে আমি যদি পানির সাথে বিক্রিয়া করি, মানে আর্দ্র বিশ্লেষণ করি অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে এই ইথাইল এসিটেটটা ভেঙে সেখান থেকে তৈরি হয় ইথানল, এই C2H5। এটা পানির হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে ইথানল। আর এই ইথাইল যে তোমার এসিটেট অংশটা আছে সেটা হচ্ছে H+ এর সাথে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে এবং এটা একটা উভমুখী বিক্রিয়া। এই অ্যাসিটিক অ্যাসিড ইথানল আবার বিক্রিয়া করে ইথাইল এসিটেট এবং পানি উৎপন্ন করবে। এখন এই বিক্রিয়ার মধ্যে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিই, একটা তীব্র ক্ষার, সেই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু এই যে এখানে যে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছিল, সেই অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, এটা অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করে এখানে তৈরি করে ফেলবে সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েড কিন্তু আর ইথানলের সাথে বিক্রিয়া করে ইথাইল অ্যাসিডেট তৈরি করবে না, ফলে বিক্রিয়াটা কিন্তু একমুখী হয়ে গেল। ঠিক আছে, এখানে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন দেওয়া আছে, এগুলো আমরা দেখব। এই হচ্ছে লেকচারের অংশ। আর কিছু এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, যেমন গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন কি, তারপর হচ্ছে অ্যাটম ইকোনমি কি, এগুলো কিন্তু এই লেকচারের মধ্যে চলে আসছে। একমুখী বিক্রিয়া কি, উভমুখী বিক্রিয়া কি, আর এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, সেটাও আমরা লাস্টে দেখলাম। আর উভমুখী বিক্রিয়াকে একমুখী করার নিয়ম, সেটা কিন্তু আমরা 3টা দেখলাম। কিভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা সম্ভব, সেটা হলো বিক্রিয়াজাত অদক্ষেপ আলাদা করে, তারপরে রাসায়নিকভাবে কোনো একটা উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে আলাদা করে, আর একটা হচ্ছে খোলা পাত্রে বিক্রিয়াটা সংঘটিত করে। আমরা এইভাবে বিক্রিয়াগুলোকে একমুখী করে ফেলতে পারি, উভমুখী বিক্রিয়াগুলোকে। ঠিক আছে, আর এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে। যেমন প্রথম প্রশ্নটা হলো আন্তর্জাতিকভাবে রসায়নবিদ দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টি? এটা কিন্তু লেকচারের মধ্যে দেওয়া ছিল 12টি।
তারপরে গ্রিন রসায়নের নীতিমালার মধ্যে কি ছিল? কম ক্ষতিকারক রাসায়নিক সংশ্লেষ, এটা অবশ্যই আমাদের কম ক্ষতিকারক রাসায়নিক সংশ্লেষ ব্যবহার করতে হবে। নবায়নযোগ্য কাঁচামালের কম ব্যবহার নিশ্চিতকরণ, নবায়নযোগ্য কাঁচামাল কিন্তু আসলে বেশি ব্যবহার করতে হবে, অর্থাৎ এই পয়েন্টটা ঠিক নেই। আর হচ্ছে মাধ্যমিক গৌণ পদার্থের উৎপাদন হ্রাসকরণ। মাধ্যমিক গৌণ পদার্থ বলতে এখানে ওই উপজাত এগুলোকে কম উৎপন্ন করার দিকে নজর দিতে বলছে আর কি। তো এই পয়েন্টটাও ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। আর ইথাইল অ্যাসিড ও পানির উভমুখী বিক্রিয়ায় নিচে কোনটি যোগ করলে একমুখী হয়ে পড়ে? ইথাইল অ্যাসিটেটের সাথে পানির যে বিক্রিয়াটা ছিল, তোমরা যদি দেখো সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে বিক্রিয়াটা একমুখী হয়ে পড়ে। এই যে ইথাইল অ্যাসিডের সাথে পানির বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া ছিল, সেই বিক্রিয়াতে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছে তখন বিক্রিয়াটা একমুখী হয়ে যাচ্ছে। কারণ এখান থেকে সোডিয়াম ইথানয়েড তৈরি হচ্ছে, আর সেটা কিন্তু আর ইথানলের সাথে বিক্রিয়া করে আবার ইথাইল অ্যাসিডেট উৎপন্ন করে না। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে ক নাম্বারটা। ঠিক আছে, এই হলো আজকের লেকচারের অংশ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বিক্রিয়া গতিবেগ নিয়ে।